হাই, ওয়েলকাম টু রাহুল পলিটি ইউটিউব চ্যানেল। আমি রাহুল চক্রবর্তী। তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে যে সুপ্রিম কোর্টের যারা বিচারপতি তারা কিভাবে নিয়োগ হয় এবং এই নিয়োগের ক্ষেত্রে কলেজিয়াম সিস্টেমের কি ভূমিকা, এই কলেজিয়াম সিস্টেম কিভাবে এলো, কলেজিয়াম কিভাবে রেকমেন্ড করছে প্রেসিডেন্টকে সুপ্রিম কোর্টের জাজ অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, তার ডিটেলস আজকে এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব। যারা আমরা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিয়ে থাকি বা যারা আমরা স্কুল কলেজে পড়াশোনা করছি, সুপ্রিম কোর্টের জাজ অ্যাপয়েন্টমেন্টের যে তথ্য, যে পড়াশোনা, সেটা আমরা কম বেশি প্রত্যেকেই আমরা করে থাকি, আমরা জানি। কিন্তু কলেজিয়ামের যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু আমরা খুব বেশি জানি না, বা জানলেও আমরা খুব অল্প পরিমাণে জেনে থাকি। তো আজকে এই ক্লাসে আমি শুধুমাত্র সুপ্রিম কোর্টের জাজ কিভাবে অ্যাপয়েন্ট হচ্ছে, সংবিধানে কি বলা আছে, আমি সেটা নিয়ে আলোচনা করব না, বরং আজকে আমি আলোচনা করব কলেজিয়াম সিস্টেম এবং কিভাবে, কি পদ্ধতিতে সুপ্রিম কোর্টের জাজ অ্যাপয়েন্ট হচ্ছে। কেন আমি এই টপিকটা বেছে নিলাম আজকের ক্লাসের জন্য, তার কারণ আমরা প্রত্যেকেই জানি ক্যালকাটা হাইকোর্টের বিচারপতি জাস্টিস জয়মাল্য বাগচি তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে তিনি তার যে দায়িত্ব, সেই দায়িত্ব তিনি পালন করবেন। এবং ওনার এই যে নাম সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে রেকমেন্ড করেছে কলেজিয়াম, কলেজিয়ামের রেকমেন্ডেশনে এবং সেই রেকমেন্ডেশন অ্যাকসেপ্টেড হওয়ার কারণে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন এবং তিনি তার দায়িত্ব সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শুরু করেছেন। এবং যেটা শোনা যাচ্ছে যে তিনি 2031 সালে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেবেন 2031 সালের মধ্যে। তো তার জন্যই এই টপিকটা আমি আলোচনার বিষয় হিসাবে বেছে নিয়েছি, যে কিভাবে সুপ্রিম কোর্টের বিচারপতিরা নিয়োগ হয়ে থাকেন এবং এই নিয়োগের ক্ষেত্রে কলেজিয়াম সিস্টেমের কি ভূমিকা, বা টোটাল যে পদ্ধতিটা সেটা কিভাবে পরিচালিত হয়ে থাকে। তো কলেজিয়াম আলোচনা করার আগে আমরা একটুখানি দেখে নিই আমাদের সংবিধানে সুপ্রিম কোর্ট সম্পর্কে বা সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ সম্পর্কে কি বলা আছে। আমাদের সংবিধানের আর্টিকেল 124, যেখানে সুপ্রিম কোর্টের এস্টাবলিশমেন্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ, অপসারণ, এই বিষয়গুলো নিয়ে ডিটেলসে আলোচনা হয়েছে আর্টিকেল 124। তো সুপ্রিম কোর্টের যে গঠন আর্টিকেল 124-এ বলা হচ্ছে, আর্টিকেল 124 থেকে আমরা যেটা জানতে পাচ্ছি সেটা হচ্ছে এটাই, যে সুপ্রিম কোর্টে একজন প্রধান বিচারপতি থাকবে এবং তার পাশাপাশি অন্যান্য বিচারপতিরা থাকবেন। এবং এই যে অন্যান্য বিচারপতির সংখ্যা, যেটা এই মুহূর্তে বলা রয়েছে 33 আদার জাজেস, মানে সুপ্রিম কোর্টে এই মুহূর্তে টোটাল 34 জাজেস অ্যাপয়েন্ট হতে পারে, যার মধ্যে চিফ জাস্টিস ইনক্লুডিং। কিন্তু এই যে নাম্বারটা, এই যে 33, এই যে নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু আমরা যে কোনো সময় আমরা ইনক্রিজ করতে পারি, লার্জার নাম্বার ইনক্রিজ করতে পারি। আর এই ইনক্রিজ করার অথরিটি হচ্ছে পার্লামেন্ট। মানে পার্লামেন্ট এটা 33 থেকে 34, 35, 40 করতেই পারে। আর এটা কিভাবে করবে পার্লামেন্ট? আইন করে। এবং এই যে আইন, এই আইনটা কিন্তু একটা সাধারণ আইন। সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বাড়ানোর জন্য আমাদের সংবিধান সংশোধন করার প্রয়োজন নেই। আমরা সাধারণ একটা আইন করে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা আমরা বাড়াতে পারি।
লাস্ট সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বাড়ানো হয়েছে 2019 সালে। 2019 সালে এটাকে 33 করা হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে সুপ্রিম কোর্টের গঠন। তো সুপ্রিম কোর্টের যারা বিচারপতি, চিফ জাস্টিস বলো বা আদার জাজ, দে আর অল অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট। আর এই অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে প্রেসিডেন্ট কনসাল্ট করবে কাদের সাথে? বলছে সুপ্রিম কোর্টের বিচারপতি এবং হাইকোর্টের বিচারপতি, যাদের সাথে তিনি প্রয়োজন মনে করবেন, নেসেসারি। এবং এইখানে দেখো বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টে যখন আদার জাজ অ্যাপয়েন্ট হবে, আদার জাজ, সুপ্রিম কোর্টে যখন অন্যান্য বিচারপতি নিয়োগ হবে, তো সেই ক্ষেত্রে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সাথে প্রেসিডেন্টকে কনসাল্ট করতেই হবে। তো সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করছে রাষ্ট্রপতি, চিফ জাস্টিস বলো আদার জাজ বলো প্রত্যেককে নিয়োগ করছে রাষ্ট্রপতি। এই নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি কনসাল্ট করবে সুপ্রিম কোর্টের বিচারপতি এবং হাইকোর্টের বিচারপতি, যাদের সাথে তিনি প্রয়োজন মনে করবেন। এবং সুপ্রিম কোর্টে যখন আদার জাজ অ্যাপয়েন্ট হবে, অন্যান্য বিচারপতি যখন নিয়োগ হবে, সেই ক্ষেত্রে প্রেসিডেন্টকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সাথে কনসাল্ট করতেই হবে। এটা আমাদের সংবিধানে বলা আছে। এবং এই আলোচনাতে আমি সুপ্রিম কোর্টের জাজ অ্যাপয়েন্ট হওয়ার জন্য যে কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশনটাও একটুখানি আমি ডিসকাস করে দিই, তারপরে আমি কলেজিয়ামের বিষয়ে আমি যাচ্ছি। তো সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশন আমাদের সংবিধানে বলা আছে, সেই কোয়ালিফিকেশন কি? যে ভারতের নাগরিক হতে হবে এবং এর পাশাপাশি হাইকোর্টের বিচারপতি হিসাবে 5 বছরের অভিজ্ঞতা, অথবা হাইকোর্টের অ্যাডভোকেট হিসাবে 10 বছর অভিজ্ঞতা, অথবা কি বলছে ডিস্টিংগুইশ জুরিস্ট ইন দ্য ওপিনিয়ন অফ প্রেসিডেন্ট। ডিস্টিংগুইশ জুরিস্টের যদি আমি বাংলা বলি তো বিচক্ষণ আইনজ্ঞ। কিন্তু এই ডিস্টিংগুইশ জুরিস্টের কোনো ডেফিনেশন আমাদের সংবিধানে কিন্তু দেওয়া নেই। প্রেসিডেন্টের মতে যিনি ডিস্টিংগুইশ জুরিস্ট হবেন তাকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ করাই যেতে পারে। এবং জেনে রাখো এই যে কোয়ালিফিকেশন, এই কোয়ালিফিকেশন কিন্তু চিফ জাস্টিস এবং আদার জাজ প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু সমান। মানে এরকম নয় যে আমাদের সংবিধানে চিফ জাস্টিসের জন্য একটা কোয়ালিফিকেশন বলা রয়েছে এবং আদার জাজেসদের জন্য আলাদা কোয়ালিফিকেশন বলা আছে, তা কিন্তু নয়। এই যে কোয়ালিফিকেশন, এই কোয়ালিফিকেশন চিফ জাস্টিস বলো আদার জাজ বলো প্রত্যেকের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এবং আরেকটা ইনফরমেশন এখানে আমি দিয়ে রাখি যে এই কোয়ালিফিকেশনে কিন্তু জাজেসদের যে কোয়ালিফিকেশন, এই কোয়ালিফিকেশনে কিন্তু কোনো মিনিমাম এজ বলা নেই। যে এরকম বলা নেই যে সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য মিনিমাম এজ 40 হতেই হবে, 35 হতেই হবে, 50 হতেই হবে, এরকম কিন্তু কোনো মিনিমাম এজ বলা নেই। কিন্তু যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে আমরা যে ব্যক্তিকে আমরা অ্যাপয়েন্ট করছি, সেই ব্যক্তির বয়স আর যাই হোক 65 বছরের বেশি হবে না, 65 বছরের মধ্যে হতে হবে। কারণ সুপ্রিম কোর্টের বিচারপতিদের সর্বাধিক যে কার্যকাল সেটা হচ্ছে 65 বছর বয়স। ঠিক আছে, ওকে। তো এই কোয়ালিফিকেশন আমাদের সংবিধানে বলা আছে। এবং সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে কনসালটেশন, তাহলে এই যে কনসালটেশন, এই কনসালটেশনটা কি বাধ্যতামূলক? এই কনসালটেশন ছাড়া প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের বিচারপতিদের কি নিয়োগ করতে পারে? এটা কিন্তু ছিল একটা বড় প্রশ্ন, যে এই কনসালটেশনটা কি বাধ্যতামূলক? এই কনসালটেশন কি করতেই হবে? এই কনসালটেশন না করে সুপ্রিম কোর্টের বিচারপতি কি নিয়োগ করা যেতে পারে? আর কনসালটেশন যদিও বা করা হয়, সেই কনসালটেশন কি মানতেই হবে? সেই কনসালটেশনের সাথে সামঞ্জস্যতা রেখে কি বিচারপতিদের নিয়োগ করতেই হবে? তো এই প্রশ্নগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছিল। এবং সেই ক্ষেত্রে আমরা এখানে আলোচনা করব দুটো গুরুত্বপূর্ণ জাজমেন্ট এই বিষয়ে। যে জাজমেন্টে সুপ্রিম কোর্টের যে জাজমেন্টে
কলেজিয়াম সিস্টেম ইন্ট্রোডিউসড হলো, সেটা আমাদের কাছে পরিচিত সেকেন্ড জাজেস কেস নামে 1993। কিন্তু এই কেসটার পুরো নাম হচ্ছে সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট অন রেকর্ড অ্যাসোসিয়েশন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। আমি আবারও বলছি, সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট অন রেকর্ড অ্যাসোসিয়েশন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস 1993, যেটা আমাদের কাছে সেকেন্ড জাজেস কেস। যে কেসে সুপ্রিম কোর্ট ইন্ট্রোডিউসড করলো কলেজিয়াম সিস্টেম, যে কেসে সুপ্রিম কোর্ট ইন্টারপ্রেট করলো কনসালটেশনের বিষয়টা, যে কনসালটেশনটা কি বাধ্যতামূলক, কনসালটেশনটা কি করতেই হবে, কনসালটেশনটা কি মেনে চলতেই হবে, সুপ্রিম কোর্ট ইন্টারপ্রেট করলো। তো সুপ্রিম কোর্ট কি ইন্টারপ্রেট করলো? দেখো বলছে, সুপ্রিম কোর্ট ইন্ট্রোডিউসড কলেজিয়াম সিস্টেম হোল্ডিং দ্যাট কনসালটেশন রিয়েলি মিন্ট কনকারেন্স। তার মানে কি, যে কনসালটেশনের মাধ্যমেই কিন্তু বিচারপতিদের কি করা হবে, নিয়োগ করা হবে। তার মানে কি, এই কনসালটেশনকে এড়িয়ে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করা যাবে না। তাহলে এই কনসালটেশনের মাধ্যমেই সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করা হবে। এবার এই যে কনসালটেশন, যেখানে প্রেসিডেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সাথে কনসাল্ট করছে, তাহলে এখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার যে মতামত, সেই মতামতটা কি তার ব্যক্তিগত মতামত হবে? সুপ্রিম কোর্ট কিন্তু বলছে না, এই মতামতটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার ব্যক্তিগত মতামত হবে না। চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে সুপ্রিম কোর্টের দুজন বিচারপতির সাথে কি করতে হবে, কনসাল্ট করতে হবে। দেখো কি বলছে, ইট অ্যাডেড দ্যাট ইট ওয়াজ নট দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়াস ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন বাট অ্যান ইনস্টিটিউশনাল ওপিনিয়ন। এটা প্রাতিষ্ঠানিক মতামত। তাহলে এই যে প্রাতিষ্ঠানিক মতামত, এটা কিভাবে তৈরি হবে? বলছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের দুজন সিনিয়র জাজের সাথে কনসাল্ট করবে এবং কনসাল্ট করে জাজ অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে প্রেসিডেন্টকে মতামত দেবে বা রেকমেন্ডেশন করবে। তাহলে এই যে কনসালটেশন, এই কনসালটেশন এড়িয়ে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করা যাবে না। এবং এই যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সাথে কনসাল্ট করতে হবে, এখানে মনে রাখতে হবে এটা কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার ব্যক্তিগত মতামত হবে না, বরং এটা হবে একটা প্রাতিষ্ঠানিক মতামত। তো আমরা প্রাতিষ্ঠানিক মতামত কিভাবে তৈরি করব? তো সুপ্রিম কোর্ট বলছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের দুজন সিনিয়র জাজের সাথে কনসাল্ট করবে, কনসাল্ট করে জাজ অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে প্রেসিডেন্টকে মতামত দেবে এবং রেকমেন্ডেশন করবে। এই থেকেই শুরু হলো কলেজিয়াম সিস্টেম। কিন্তু এই কলেজিয়াম সিস্টেম, এটা পরবর্তীতে থার্ড জাজেস কেসে কি হয়েছে, সুপ্রিম কোর্ট পুনরায় আবার এটাকে বলতে পারো ব্যাখ্যা করেছে, পুনরায় আবার ব্যাখ্যা করেছে। এই থার্ড জাজেস কেসটা ছিল হচ্ছে প্রেসিডেন্সিয়াল রেফারেন্স 1998। তো সুপ্রিম কোর্ট কলেজিয়ামকে কি করলো, রিডিফাইন করলো, পুনর্ব্যাখ্যা দিল এবং কলেজিয়ামের যে কম্পোজিশন, সেটা সুপ্রিম কোর্ট কি করলো, চেঞ্জ করলো। কি চেঞ্জ করলো? 1993 তে সুপ্রিম কোর্ট যেখানে বলেছিল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের দুজন সিনিয়র জাজের সাথে কনসাল্ট করবে, 1998 এ থার্ড জাজেস কেস সুপ্রিম কোর্ট কি বলছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের চারজন সিনিয়র জাজের সাথে কনসাল্ট করবে এবং কনসাল্ট করে জাজ অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে প্রেসিডেন্টকে রেকমেন্ড করবে। তাহলে বর্তমানে যদি আমরা বলি, কলেজিয়ামের যে কম্পোজিশন, সেই কম্পোজিশনটা হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া
সুপ্রিম কোর্টের 4 জন সিনিয়র জাজের সাথে কনসাল্ট করবে এবং কনসাল্ট করে জাজ অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে প্রেসিডেন্টকে রেকমেন্ড করবে। এবং এখানে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখবো, আশা করি এই ইনফরমেশন তোমাদের প্রত্যেকের কাছেই জানা আছে, যদি কাউরির কাছে জানা না থাকে তো জেনে নাও। এই কলেজিয়াম সিস্টেমকে রিপ্লেস করে 2014 সালে নিয়ে আসা হয়েছিল ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন, মানে একটা কমিশন, যে কমিশন জাজেস অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে প্রেসিডেন্টকে রেকমেন্ড করবে। কিন্তু 2015 সালে সুপ্রিম কোর্ট ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশনকে অসাংবিধানিক ঘোষণা করে এবং কলেজিয়াম সিস্টেমের পক্ষে রায় দেয়। ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন আনকনস্টিটিউশনাল বলার কারণ ছিল কি, যে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন আমাদের সংবিধানের যে বেসিক স্ট্রাকচার ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি সেটাকে ভায়োলেট করছে। তো 2014 সালে অ্যাটেম্পট নেওয়া হয়েছিল কলেজিয়াম সিস্টেম পরিবর্তনের এবং সেটা হয়েও ছিল, কিন্তু 2015 সালে সুপ্রিম কোর্ট ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশনকে অসাংবিধানিক আখ্যা দেয় এবং কলেজিয়াম সিস্টেমের পক্ষে রায় দেয়। তো আজও আমরা দেখতে পাচ্ছি যে এই যে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রী জয়মাল্য বাগচি অ্যাপয়েন্ট হলেন, ওনার অ্যাপয়েন্টমেন্ট রেকমেন্ড করেছে কলেজিয়াম। এখানে যদি এনজেএসি যদি কন্টিনিউ থাকতো, 2015 সালে যদি সুপ্রিম কোর্ট ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশনকে যদি বাতিল না করত, তাহলে এখানে কিন্তু কলেজিয়াম থাকতো না, থাকতো এনজেএসি। কিন্তু সুপ্রিম কোর্ট এনজেএসি কে বাতিল করেছে এবং কলেজিয়ামের পক্ষেই কি করেছে, রায় দিয়েছে। তাই আজও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কলেজিয়ামের রেকমেন্ডেশনেই কিন্তু কি হচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারপতিরা নিয়োগ হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা চলো, এবার এই যে সুপ্রিম কোর্টের এই যে দুটো গুরুত্বপূর্ণ কেস, যে কেসে সুপ্রিম কোর্ট কলেজিয়াম সিস্টেম ইন্ট্রোডিউস করছে এবং কলেজিয়াম ব্যাপারটাকে ব্যাখ্যা করছে, তো সুপ্রিম কোর্টের এই জাজমেন্টের সাথে সামঞ্জস্যতা রেখে, সুপ্রিম কোর্টের এই জাজমেন্টের সাথে সামঞ্জস্যতা রেখে সরকার তৈরি করলো মেমোরেন্ডাম অফ প্রসিডিওর ফর অ্যাপয়েন্টমেন্ট অফ সুপ্রিম কোর্ট জাজ। তাহলে এই যে মেমোরেন্ডাম অফ প্রসিডিওর তৈরি করা হলো, এটা তৈরি করা হলো সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, সেই জাজমেন্টের সাথে সামঞ্জস্যতা রেখে। এবং এখানে ডিটেলসে বলা হলো, এই মেমোরেন্ডামে ডিটেলসে বলা হলো যে কিভাবে চিফ জাস্টিস অ্যাপয়েন্ট হবে, কিভাবে আদার জাজ অ্যাপয়েন্ট হবে। তো মেমোরেন্ডামে কি বলা হচ্ছে আলোচনা করব। প্রথমে আলোচনা করব চিফ জাস্টিসের উপর। কি বলছে, অ্যাপয়েন্টমেন্ট টু দ্য অফিস অফ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া should be of the senior most judge of Supreme Court considered fit to hold the office। কি বলা হলো, সুপ্রিম কোর্টের সিনিয়র মোস্ট জাজই হবে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস। হ্যাঁ, 1950 সাল থেকে এই নিয়মই চলে আসছে। হ্যাঁ, আমাদের সংবিধানে কোথাও কিন্তু বলা নেই, আর্টিকেল 124 আমি তোমাদের সাথে আলোচনা করলাম, সেখানে কোথাও কিন্তু এরকম কোনো প্রভিশনস আমরা কিন্তু দেখতে পাইনি। কিন্তু এই নিয়ম 1950 সাল থেকে চলে আসছে। মাঝে দুবার এই নিয়মের ব্যতিক্রম হয়েছিল, যেখানে আমরা দেখেছিলাম যে সিনিয়রিটি ব্রেক করে, সিনিয়রিটিকে ইগনোর করে সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস অ্যাপয়েন্ট হয়েছিল। কিন্তু এই যে মেমোরেন্ডামে বলা হচ্ছে যে সিনিয়র মোস্ট জাজই হবে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, বলে রাখি এই যে সেকেন্ড জাজেস কেস 1993, এই কেসে কিন্তু সুপ্রিম কোর্ট এই জাজমেন্ট, সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়েছিল যে সিনিয়র মোস্ট জাজই হবে সুপ্রিম কোর্টের নেক্সট চিফ জাস্টিস। এটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট ছিল 1993 তে সেকেন্ড জাজেস কেসে, মনে রাখবে কিন্তু। তো সুপ্রিম কোর্টের এই যে জাজমেন্ট, সেটাকেই কিন্তু এই যে মেমোরেন্ডাম অফ প্রসিডিওর অফ অ্যাপয়েন্টমেন্ট অফ সুপ্রিম কোর্ট জাজেস, সেই মেমোরেন্ডামের মধ্যে রাখা হলো যে সিনিয়র মোস্ট জাজই কি হবে
সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কি বলছে। দ্য ইউনিয়ন মিনিস্টার অফ ল অ্যান্ড জাস্টিস at the appropriate time seek the recommendation of outgoing chief justice of India। তাহলে ইউনিয়ন মিনিস্টার অফ ল অ্যান্ড জাস্টিস আউটগোয়িং চিফ জাস্টিসের কাছ থেকে কি চাইছে? পরামর্শ চাইছে যে আউটগোয়িং চিফ জাস্টিস নেক্সট চিফ জাস্টিসের নাম প্রস্তাব করুন, কে সুইটেবল, কে ফিট। আচ্ছা কি বলছে? ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ নেক্সট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তাহলে ইউনিয়ন ল মিনিস্টার আউটগোয়িং চিফ জাস্টিসের কাছ থেকে কি চাইছে? রেকমেন্ডেশন নেক্সট চিফ জাস্টিসের। whenever there is any doubt about the fitness of senior most judge, তো আউটগোয়িং চিফ জাস্টিস সেই সময় সুপ্রিম কোর্টে যিনি সিনিয়র মোস্ট জাজ থাকবেন ওনার নামই রেকমেন্ড করবে। কিন্তু যার নাম প্রস্তাব করা হচ্ছে সে চিফ জাস্টিসের জন্য ফিট কিনা সেটাও তো দেখতে হবে। তাহলে সেই নিয়ে যদি কোনো ডাউট হয়, সেই নিয়ে যদি চিফ জাস্টিসের মধ্যে যদি কোনো ডাউট থাকে, তাহলে সেই ডাউট চিফ জাস্টিস কিভাবে রিজলভ করবে? তো দেখো বলছে whenever there is any doubt the fitness of the senior most judge to hold the office of the chief justice of India, consultation with other judges as emphasized in article 124(2) constitution would be made for appointment of next chief justice of India। তাহলে আউটগোয়িং চিফ জাস্টিসের মধ্যে যদি কোনো ডাউট থাকে সিনিয়র মোস্ট জাজের ফিটনেস নিয়ে, তো তিনি কি করবেন? সুপ্রিম কোর্টের অন্যান্য যারা বিচারপতি রয়েছেন, সিনিয়র যারা জাজেস রয়েছেন, তাদের সাথে কি করবে? কনসাল্ট করবে। কারণ আর্টিকেল 124(2) তো বলাই আছে আদার জাজের সাথে কনসাল্ট করার বিষয়টা। ওকে, আফটার রিসিপ্ট অফ দ্য রেকমেন্ডেশন of the Chief Justice of India, the Union Minister of Law and Justice will put up the recommendation to the Prime Minister, who will advise the President in the matter of appointment। তাহলে আউটগোয়িং চিফ জাস্টিস ইউনিয়ন মিনিস্টার অফ ল অ্যান্ড জাস্টিসকে কি করলো? রেকমেন্ড করলো নেক্সট চিফ জাস্টিসের। এবার যে রেকমেন্ডেশন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া করলেন, সেই রেকমেন্ডেশন ইউনিয়ন মিনিস্টার অফ ল অ্যান্ড জাস্টিস মন্ত্রিসভার কাছে পেশ করবে, প্রাইম মিনিস্টারের কাছে পেশ করবে, এবং তারপরে মন্ত্রিসভা প্রাইম মিনিস্টার কি করবে? ফাইনালি প্রেসিডেন্টকে রেকমেন্ড করবে চিফ জাস্টিস অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। তাহলে বিষয়টা এটা নয় যে কলেজিয়াম ডিরেক্টলি প্রেসিডেন্টকে রেকমেন্ড করছে আর প্রেসিডেন্ট সেই রেকমেন্ডেশন ফলো করে জাজ অ্যাপয়েন্ট করছে, তা কিন্তু নয়। কারণ আমরা প্রত্যেকেই জানি আমাদের সংবিধান আর্টিকেল 74 যেখানে বলাই আছে প্রেসিডেন্ট তার ফাংশন এক্সারসাইজ করবে কেন্দ্রীয় মন্ত্রিসভার সাহায্য এবং পরামর্শে। তাই চিফ জাস্টিস যে রেকমেন্ডেশনটা ইউনিয়ন মিনিস্টার অফ ল অ্যান্ড জাস্টিসের কাছে পেশ করছে, সেই রেকমেন্ডেশন ইউনিয়ন মিনিস্টার অফ ল অ্যান্ড জাস্টিস পেশ করছে প্রাইম মিনিস্টারের কাছে, এবং ফাইনালি প্রাইম মিনিস্টার কি করছে? কেন্দ্রীয় মন্ত্রিসভা কি করছে? প্রেসিডেন্টকে রেকমেন্ড করছে। আমরা সেটাই দেখতে পাচ্ছি। এই যে মেমোরেন্ডাম অফ প্রসিডিওর অফ অ্যাপয়েন্টমেন্ট অফ সুপ্রিম কোর্ট জাজেস, সেখানে তো এটাই বলা হচ্ছে যে আফটার রিসিপ্ট অফ দ্য রেকমেন্ডেশন অফ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার রেকমেন্ডেশন পাওয়ার পর the Union Minister of Law and Justice will put up recommendation to the Prime Minister. Union Minister of Law and Justice সেই recommendation Prime Minister এর কাছে পেশ করছে।
হু উইল অ্যাডভাইজ দ্য প্রেসিডেন্ট ইন দ্য ম্যাটার অফ অ্যাপয়েন্টমেন্ট, এবং ফাইনালি প্রাইম মিনিস্টার কি করছে, প্রেসিডেন্টকে অ্যাডভাইস করছে। এবার বলবে স্যার এটা কি করে হয়? প্রেসিডেন্ট তার ফাংশন এক্সারসাইজ করবে কেন্দ্রীয় মন্ত্রিসভার পরামর্শে, যার প্রধান হচ্ছে প্রাইম মিনিস্টার। এটা তো আমাদের সংবিধান আর্টিকেল 74-এ বলাই আছে। তাই কলেজিয়াম ডিরেক্টলি প্রেসিডেন্টকে অ্যাডভাইস করবে, রেকমেন্ড করবে, এটা তো হতে পারে না, তাই না? আর কলেজিয়াম এই যে ব্যাপারটা, এটা তো আমাদের সংবিধানে বলা নেই, এটা সুপ্রিম কোর্টের জাজমেন্টের ফলে এটা ইন্ট্রোডিউসড হয়েছে। আমাদের সংবিধানে যেটা বলা আছে যে প্রেসিডেন্ট পরামর্শ করবেন চিফ জাস্টিসের সাথে, তাই না? প্রেসিডেন্ট চিফ জাস্টিসের সাথে পরামর্শ করবে। আমাদের সংবিধানে এটা বলা নেই যে প্রেসিডেন্ট চিফ জাস্টিসের অ্যাডভাইসে আদার জাজ অ্যাপয়েন্ট করবে, বা আমাদের সংবিধানে এটা বলা নেই যে প্রেসিডেন্ট আউটগোয়িং চিফ জাস্টিসের পরামর্শে নেক্সট চিফ জাস্টিস অ্যাপয়েন্ট করবে। আমাদের সংবিধানে যেটা বলা আছে সেটা কনসালটেশন, তিনি কনসাল্ট করবে চিফ জাস্টিস আদার জাজের সাথে। তাহলে সংবিধানের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী প্রেসিডেন্টকে অ্যাডভাইস করবে মন্ত্রিসভা, যার প্রধান হচ্ছে প্রাইম মিনিস্টার। তার জন্যই ইউনিয়ন মিনিস্টার অফ ল অ্যান্ড জাস্টিস প্রাইম মিনিস্টারের কাছে কি করছে, রেকমেন্ডেশনটা পেশ করছে যে প্রাইম মিনিস্টার এবার কি করুক, প্রেসিডেন্টকে অ্যাডভাইস করুক জাজ অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, কারণ প্রাইম মিনিস্টারের অ্যাডভাইসেই প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা, সেই বিষয়টাকে হচ্ছে ত্বরান্বিত করবে। তাহলে এইভাবে হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কি হচ্ছে, অ্যাপয়েন্ট হচ্ছে। ক্লিয়ার? এবার আমরা চলে আসি আদার জাজ অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা কি বলা রয়েছে এই মেমোরেন্ডামে। তো দেখো বলছে, whenever a vacancy is expected to arise in the office of a judge of supreme court, দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতি আর 1 মাস পর বা 2 মাস পর তাদের কার্যকাল শেষ হবে, তো 2 বা 3টে সিট কি হচ্ছে, ভ্যাকেন্ট হচ্ছে। ওকে, এবার ভ্যাকেন্ট হওয়ার পর রেকমেন্ডেশন করা হবে, তারপরে অ্যাপয়েন্ট হবে তা তো নয়, তাহলে তার আগেই ব্যাপারটা হয়ে থাকতে হবে। তো দেখা যাচ্ছে আজ থেকে 1 মাস পর বা 2 মাস পর সুপ্রিম কোর্টের 3 জন বিচারপতির কার্যকাল শেষ হবে। তো সেই ক্ষেত্রে কি বলা হচ্ছে, দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া উইল ইনিশিয়েট প্রপোজাল and forward his recommendation to the Union Minister of Law and Justice to fill up the vacancy. তাহলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কি করবে, আগে থেকেই উদ্যোগী হবে, এবং ওই যে 3 জন বিচারপতির কার্যকাল শেষ হচ্ছে, সেই কারণে 3টে সিট ভ্যাকেন্ট হচ্ছে, তিনি আগে থেকেই সেই 3টে সিটের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যে রেকমেন্ডেশন, সেই রেকমেন্ডেশন হচ্ছে করে রাখবে। ঠিক আছে? ক্লিয়ার? বোঝাতে পারলাম? The opinion of Chief Justice of India for appointment of a judge of Supreme Court should be formed in consultation with a collegium of 4 senior most other judge of Supreme Court. তাহলে এই যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রেকমেন্ড করছে, তো যেটা আমি আগেই আলোচনা করলাম যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রেকমেন্ডেশন মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার ব্যক্তিগত মতামত নয়, প্রাতিষ্ঠানিক মতামত, যেখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের 4 জন সিনিয়র জাজের সাথে কনসাল্ট করবে, কনসাল্ট করে সুপ্রিম কোর্টের জাজ অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে প্রেসিডেন্টকে রেকমেন্ড করবে বা ওপিনিয়ন দিবে। ঠিক আছে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া উড অ্যাসার্টেন দ্য ভিউ অফ senior most judge in the Supreme Court who hails from the High Court from where the person recommended comes. খুব ভালো করে বলি এটা, যেটা কি বললো, এই যে আমরা দেখলাম যে ক্যালকাটা হাইকোর্টের জাস্টিস জয়মাল্য বাগচি তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ পেলেন। এই মুহূর্তে ক্যালকাটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যদি কোনো বিচারপতি থেকে থাকেন, তাহলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া
ওনার সাথেও কিন্তু কনসাল্ট করেছে। তাহলে বলছে যে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি সিলেক্ট হচ্ছে বা নাম প্রস্তাব করা হবে, সেই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যদি কোনো বিচারপতি থেকে থাকেন তো তার সাথে কনসাল্ট করা হবে। ঠিক আছে, এটাই দেখো বলছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া উড অ্যাসার্টেন দ্য ভিউ অফ দ্য সিনিয়র মোস্ট জাজ ইন দ্য সুপ্রিম কোর্ট হু হেলস ফ্রম দ্য হাই কোর্ট ফ্রম হোয়ার দ্য পার্সন রেকমেন্ডেড কামস। তাহলে শ্রী জয়মাল্য বাগচির নাম প্রস্তাব করা হয়েছিল কলেজিয়ামের থেকে। তাহলে সেই ক্ষেত্রে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ক্যালকাটা হাইকোর্ট থেকে যদি এই মুহূর্তে সুপ্রিম কোর্টে যদি কোনো বিচারপতি থেকে থাকেন আর তিনি যদি দেখা যায় যে সিনিয়র মোস্ট যদি হয়ে থাকেন তো ওনার সাথেও কি হয়েছে, কনসাল্ট করা হয়েছে। একদম বলে দেওয়া হচ্ছে এখানে পয়েন্ট নাম্বার 2 তে। ঠিক আছে, বাট if he does not have any knowledge of his merit and demerits, the next senior most judge in Supreme Court from that High Court should be consulted. এবার দেখা যাচ্ছে যিনি সিনিয়র মোস্ট রয়েছেন ক্যালকাটা হাইকোর্ট থেকে, দেখা যাচ্ছে ওনার যে ব্যক্তির নাম প্রস্তাব করা হবে তার সম্পর্কে তার ভালো মন্দ জানা নেই, কিন্তু দেখা যাচ্ছে ওনার পরে যিনি রয়েছেন সিনিয়র মোস্ট উনি জানেন যে ব্যক্তির নাম প্রস্তাব করা হবে তার ভালো মন্দ নিয়ে, মেরিটস এবং ডিমেরিটস নিয়ে, তো সেই ক্ষেত্রে ওনার সাথে কনসাল্ট করা হবে। তার মানে কি, মানে ব্যাপারটা হচ্ছে এটাই যে আমি যে হাইকোর্ট থেকে বিচারপতি সিলেক্ট করছি সেই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের যিনি বিচারপতি রয়েছেন তার কাছ থেকে তার খোঁজ নেওয়া হচ্ছে, তার মেরিটস এবং ডিমেরিটস নিয়ে, তার দক্ষতা অদক্ষতা নিয়ে, তার কাজ, তার ভালো মন্দ নিয়ে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আর কি বলছে, the opinion of members of collegium in respect of each of the recommendation as well as senior most judge in the Supreme Court from the High Court from which a prospective candidate comes would be made in writing. কলেজিয়ামের যে মতামত, কলেজিয়ামের যারা মেম্বার তাদের মতামত, তারপরে সুপ্রিম কোর্টের সিনিয়র মোস্ট জাজ যে হাইকোর্ট থেকে সেই বিচারপতি আসছেন, সেই হাইকোর্ট থেকে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের যিনি জাজ রয়েছেন ওনার যে মতামত, মোটামুটি যেটা আমি বলতে পারছি যে সবারই যে মতামত সেই মতামত কি করা হবে, লিখিত আকারে নেওয়া হবে। এবং দেখো কি বলছে, দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ইন অল কেসেস must transmit his opinion as also the opinion of all concerned to the government of India as a part of record. চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যে মতামত গুলো পাঠাবে জাজ অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে সেই সমস্ত মতামত কি থাকবে, রেকর্ডেড থাকবে। রেকর্ডেড থাকবে তার মানে কি কোনো ভার্বাল ব্যাপার নয়, পুরো একদম লিখিত আকারে কলেজিয়ামের মেম্বারদের যে মতামত সেই মতামত লিখিত আকারে, এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার মতামত, প্রত্যেকের মতামত জাজেস অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে সেই সমস্ত কিছু পাঠানো হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে একদম রেকর্ড আকারে। তার মানে ব্যাপারটা কিন্তু কি হচ্ছে, ভার্বালি নয়, ব্যাপারটা একদম খাতায় কলমে। ঠিক আছে, after receipt of final recommendation of the Chief Justice of India, Union Minister of Law and Justice will put up the recommendation to the Prime Minister who will advise the President in the matter of appointment. এখানেও সেই একই ব্যাপার যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছ থেকে রেকমেন্ডেশন পাওয়ার পর ইউনিয়ন মিনিস্টার অফ ল অ্যান্ড জাস্টিস সেই রেকমেন্ডেশন প্রেসিডেন্টের কাছে পেশ করবে, যাতে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের কাছে প্লেস করবে, যাতে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টকে অ্যাডভাইস করে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। তো এইভাবে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এবং আদার জাজ অ্যাপয়েন্ট হচ্ছে। এইভাবে কলেজিয়াম সিস্টেম রান করছে 1993 থেকে। ঠিক আছে, তাহলে এইভাবে
আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এবং আদার জাজ অ্যাপয়েন্ট হচ্ছে। ঠিক আছে, তো এই যে কলেজিয়াম সিস্টেম, এই কলেজিয়াম সিস্টেম রিপ্লেস করা হয়েছিল ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশনের দ্বারা, কিন্তু 2015 সালে সুপ্রিম কোর্ট ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন বাতিল করে এবং এই কলেজিয়াম সিস্টেমের পক্ষেই রায় দেয়। ঠিক আছে, তো এইভাবেই কি হচ্ছে, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এবং আদার জাজ অ্যাপয়েন্ট হচ্ছে। কেমন লাগলো এই ক্লাস, কেমন লাগলো তথ্যগুলো, অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর এরকম আরো অনেক ক্লাস পেতে, দেখতে, আরো ভালোভাবে ইন্ডিয়ান পলিটি, আমাদের পলিটিক্যাল সিস্টেম বোঝার জন্য রাহুল পলিটি ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধব যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছে, যারা ইন্ডিয়ান পলিটি বা পলিটিক্স সম্পর্কে ইন্টারেস্ট, তাদের কাছে শেয়ার করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী আবারও একটা গুরুত্বপূর্ণ ক্লাস, গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। আজকের মতো রাহুল চক্রবর্তী এখানেই ক্লাস এন্ড করছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।